কদমতলা গ্রামের সিদ্দিক নামের এক লোক তার স্ত্রী এবং 2 মেয়েকে নিয়ে বাস করতেন। বড় মেয়ের নাম সালমা এবং ছোট মেয়ের নাম রিমা। রিমা বসে মনোযোগ দিয়ে বই পড়ছিল। ঠিক তখন জরিনা তাকে আদর করে বলল, আমার মেয়ে সত্যি আমাদের গৌরব বয়ে আনবে। দেখো সে কত মনোযোগ দিয়ে পড়াশোনা করে। হ্যাঁ, আমারও তাই মনে হয় জরিনা। সবারই রিমার মতো মেয়ে থাকা উচিত, বুদ্ধিমতী এবং ভদ্র। কিন্তু সালমা কোথায়? সে কেন পড়াশোনা করছে না? ও, সে রান্নাঘরে কাজ করছে। আমাদের মহারানী তো এবারও তার পরীক্ষায় ফেল করেছে। প্রতিবারই একই গল্প। তার পড়াশোনা করতে ইচ্ছে করে না, তার কোনো দক্ষতাও নেই। এরপর তার কি হবে? ঠিক তখন সেখানে সালমা আসে। মা, আমি রান্নাঘরের সব কাজ শেষ করেছি। আমি কি এখন পড়াশোনা করতে বসতে পারি? পড়াশোনা করে তুই কি অর্জন করবি? তুই যতবার পরীক্ষা দিয়েছিস ততবারই তো ব্যর্থ হয়েছিস। মা, বাবা, বিশ্বাস করো, এবার আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব এবং পরীক্ষায় ভালো নম্বর পাব। সালমার কথা শুনে সিদ্দিকের চেহারায় রাগ ফুটে ওঠে। চেষ্টা করেও কোনো লাভ হবে না। সবার সামনে আমাদের অনেক অপমানের সম্মুখীন হতে হয়, কারণ তুমি প্রতিবারই পরীক্ষায় ফেল করো। এবারও যদি ফেল করো তাহলে তোমাকে বাড়ি থেকে বের করে দেব। এসব কথা শোনার পর সালমার মনে পাথরের মতো আঘাত লাগে। তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। পরদিন দুপুরে সালমা এবং রিমা স্কুল থেকে বাড়ি ফিরছিল। রাস্তার পাশে টিউবওয়েলের কাছে গ্রামের কিছু মহিলা একে অপরের সাথে কথা বলছিল। যখনই তাদের চোখ সালমার ওপর পড়ল, তখন তারা ফিসফিস করার বদলে উচ্চস্বরে বলতে লাগল, এই দেখো, জমিদারের বড় মেয়ে চলে যাচ্ছে। সেই একই মেয়ে যে প্রতি বছর পরীক্ষায় ফেল করে। গরিব মেয়ে, সে পড়াশুনো করতে পারে না। আর কতদিন বাড়িতে বোঝা হয়ে থাকবে? সালমার পা আপনা আপনি থেমে যেতে চায়। লজ্জায় তার মাথা নিচু হয়ে যায়। তার চোখে জল চলে আসে। এই মহিলাদের কথা সালমার মনে বিষাক্ত কাঁটার মতো গেঁথে যায়। বোন রিমা, মানুষ আমার সম্পর্কে এমন কথা বলে কেন? লোকেদের কথায় কান দিও না আপু, চলো বাড়ি যাই, দেরি হয়ে যাচ্ছে। কিছু সময় পর 2 বোন বাড়ির কাছে পৌঁছে যায়। বাড়ির ভেতরে পা রাখতেই সালমা তৃপ্তির নিঃশ্বাস ফেলার চেষ্টা করছিল, কিন্তু এই তৃপ্তি বেশিক্ষণ স্থায়ী হল না। তোমরা দুজনেই চলে এসেছ? রিমা, যাও হাত মুখ ধুয়ে খেতে এসো। আর তুই সালমা, আগে রান্নাঘরে যা, সবজি কেটে নে, তারপর উঠোন ঝাড়ু দে। মা, আমি স্কুল থেকে ফিরে এসেছি। আমাকে একটু বিশ্রাম নিতে দাও, তারপর আমি সব কাজ শেষ করে ফেলব। বিশ্রাম? তুই পড়াশোনা করতে পারিস না, আর এখন কাজও এড়িয়ে যাচ্ছিস? যদি পড়াশোনা না করিস, অন্তত ভালোভাবে কাজ শেখ। না হলে শ্বশুর বাড়িতে গিয়ে কি তুই তোর বাবা মায়ের জন্য লজ্জা বয়ে আনবি? ঠিক আছে মা, আমি এক্ষুনি করছি। সন্ধ্যা হয়ে যায়। সিদ্দিক বাজার থেকে বাড়ি ফিরে আসে। তার হাতে কাপড় ভর্তি একটি ব্যাগ ছিল। তুমি চলে এসেছ? অনেক দেরি হয়ে গেছে। বাজার থেকে কি এনেছো? আমি আমাদের 2 মেয়ের জন্য শীতের পোশাক এনেছি। সালমা এবং রিমা দুজনেই পাশাপাশি দাঁড়িয়েছিল। রিমার মুখে হালকা উজ্জ্বলতা দেখা যাচ্ছিল, কিন্তু সালমা চুপচাপ দাঁড়িয়েছিল, কোনো আশা ছাড়াই। সিদ্দিক ভেতরে যেতেই জরিনার চেহারায় খুশিতে চকচক করে উঠল। এই নাও রিমা, এটা তোমার জন্য। ধন্যবাদ মা। মা, বাবা আমার জন্য কি এনেছে? তোর জন্য এখনো কিছু নেই। কিন্তু মা, বাবা বলেছে সে আমাদের দুজনের জন্যই এনেছে। হ্যাঁ, সে এনেছে, কিন্তু তুই পরীক্ষায় পাশ করলেই সব পাবি। ফলাফল ছাড়া কিছুই পাবি না। প্রতিবার ফেল করে পুরস্কার আশা করিস না। তখন রিমা এক ধাপ এগিয়ে গিয়ে বলল, মা, তুমি সবসময় সালমা আপুর সাথে এমন ব্যবহার করো কেন? সেও তো চেষ্টা করছে, আর ঠান্ডে তো সবারই লাগে। রিমা, একদম কথা বলবি না। তোকে তোর পড়াশোনায় মনোযোগ দিতে হবে, এসবের ওপর নয়। রিমা চুপ হয়ে যায়। তার চেহারা থেকে খুশি হারিয়ে যায়। সালমার চোখে জল চলে আসে। সে কিছু না বলে মাথা নিচু করে নেয়। রাত গভীর হয়ে যায়। পরিবারের সবাই ঘুমিয়ে পড়েছিল। সালমা চুপচাপ তার ঘরের মেঝেতে বসে বই পড়ার চেষ্টা করছিল। ঠিক তখন ভেতরে রিমা এসে বলে, কি রে সালমা, তুই কি এখনো জেগে আছিস? আমি ঘুমাতে পারিনি বোন,
ভাবলাম একটু পড়াশোনা করি। যা হয়েছে, মায়ের সেই ব্যবহার আমার একটুও ভালো লাগেনি। আমি দেখতে পাচ্ছি তুই চেষ্টা করছিস, কিন্তু পরিস্থিতি তোর বিরুদ্ধে। বোন, মাঝে মাঝে এই বাড়িতে নিজেকে খুব বোঝা মনে হয়। আমি দেখতে সুন্দরও নই, পড়াশোনায়ও ভালো নই, তবু আমি শুধু একটা সুযোগ চাই। নিজেকে ছোট করিস না, সবার গতি আলাদা। আর একটা কথা মনে রাখবি, সততা আর পরিশ্রম কখনো বৃথা যায় না। যদি এবারও পাশ না করি, তাহলে মা যা বলেছিলেন তা সত্যি করে দেখাবেন। সালমার মনে হতাশা ছিল। বই হাতে থাকা সত্ত্বেও তার পড়ায় মন ছিল না। সে সামনের বিপদের ভয় পাচ্ছিল। পরের দিন সালমা আর রিমা স্কুলের জন্য বেরিয়ে যায়, আর সিদ্দিকও কাজের জন্য বেরিয়ে পড়ে। ঠিক তখন জরিনার সাথে দেখা করতে গ্রামের কিছু মহিলা আসে। এক মহিলা হাসতে হাসতে বলে, জরিনা, রিমা তো সত্যি অসাধারণ মেয়ে, লেখাপড়াতেও আগে এবং তার আচার ব্যবহারও কত ভালো। হ্যাঁ, খুব বুঝদার মেয়ে, তার দায়িত্ববোধ আছে। আর সালমার কি খবর? ও তো সব সময় হতাশ হয়ে থাকে, মনেই হয় না যে তারা আপন দুই বোন। একই বাড়িতে বড় হয়েও তারা একে অপরের থেকে কতটা আলাদা। মহিলাদের কথা শুনতে শুনতে জরিনার চেহারা পাল্টে যায়। তার মনে হতে থাকে যে এসব লজ্জার কারণ শুধুমাত্র এই সালমা। আমিও এটাই বলি, রিমা তো আমাকে কোনো অভিযোগ করার সুযোগই দেয় না, কিন্তু সালমা বুঝতেই চায় না যে জীবন কোনো রসিকতা নয়। কিছুদিন পর পরীক্ষার ফলাফল চলে আসে। রিমা ভালো নম্বর নিয়ে পাশ করেছে, আর এদিকে দুর্ভাগ্যবশত সালমা ফেল করেছে। তুমি কি দেখেছ? আমি যা ভয় পেয়েছিলাম তাই ঘটেছে। সালমা আবারও ব্যর্থ হয়েছে। আমি তাকে অনেকবার বুঝিয়েছি, কিন্তু সে কখনো চেষ্টা করেনি। সালমা, এই বাড়িটি খেলার জায়গা নয়। একই ছাদের নিচে থাকা সত্ত্বেও তুমি কি তোমার বোনের কাছ থেকে কিছুই শেখোনি? বাবা, আমি এবার সত্যিই চেষ্টা করেছি। চেষ্টা করেছিস? ব্যর্থতা সবসময় একই অজুহাত দেখায়। তুই আজ পুরো গ্রামে আমার জন্য লজ্জা বয়ে এনেছিস। মা, দয়া করে এবার সালমা আপুকে ক্ষমা করো। তুই চুপ কর, এর জন্য তোকেও অপমানিত হতে হবে। আমাকে আর একটি সুযোগ দাও মা। সিদ্দিক চুপচাপ দেখছিল। তার এই নীরবতা সালমার জন্য কোনো শাস্তির চেয়ে কম ছিল না। জরিনা দরজার দিকে ইশারা করে বলে, আর কোনো সুযোগ নেই। এই বাড়িটি ব্যর্থতার জায়গা নয়। এক্ষুনি এখান থেকে চলে যায় এবং কখনো ফিরে আসবি না। সালমার জীবন যেন সেই মুহূর্তে থমকে যায়। চোখে অশ্রু নিয়ে সে আস্তে আস্তে বাইরের দিকে যেতে থাকে। রিমার মনে আঘাত লাগে, কিন্তু সেও কিছু বলতে পারে না। সালমা হাঁটতে হাঁটতে এক ঘন বনের ভেতরে গিয়ে পৌঁছায়। বনের নির্জন রাস্তাও যেন তার নীরব কান্না বুঝতে পারছিল। হে আল্লাহ, যদি আমার ভাগ্যই এরকম ছিল, তাহলে ওই ঘরে জন্ম কেন দিয়েছিলে? কেন সব ভুল সবসময় আমারই হচ্ছিল? হাঁটতে হাঁটতে সে এক পুকুর পাড়ে এসে পৌঁছায়। সেখানে এক বৃদ্ধ মহিলা কাপড় কাচ্ছিলেন। তার কাঁপা হাত আর ক্লান্ত শরীর দেখে সালমা সেখানেই দাঁড়িয়ে যায়। ওমা, বাড়িতে কি কেউ নেই যে তোমার কাপড় ধুয়ে দিতে পারে? তুমি নিশ্চয়ই অনেক কষ্টে আছো। আমি কি করতে পারি মা? আমার ছেলে এবং ছেলের বউ আমাকে বৃদ্ধ বয়সে ঘর থেকে বের করে দিয়েছে। এখন আমাকে নিজের কাপড় নিজেই ধুতে হয়। তোমাকে দেখে খুব মায়া লাগছে মা। তুমি গাছের ছায়ায় বসো, আমি তোমার কাপড় ধুয়ে দিচ্ছি। থাক মা, তোমার ঠান্ডা লাগবে, আমি নিজেই করে নেব। এমনিতে তো তুমি প্রতিদিন আর আসবে না। যদিও প্রতিদিন না আসি, তারপরও তো আজ আমি এটা করতে পারি, তাই না? আর তর্ক করো না, আরাম করে বসো। যখন তুমি এত করে বলছো, তাহলে আমি কিছু সময় বিশ্রাম করে নিই। বুড়িমা গাছের নিচে গিয়ে বসেন। হালকা বাতাসের মাঝে সালমা কাপড় ধুতে থাকে। বুড়িমা তাকে দেখতে থাকেন, যেন নিজের মেয়েকে দেখছেন। মা, এই সময় তুমি একাই বনে কি করছো? মা, আমার বাবা মা আমাকে ঘর থেকে বের করে দিয়েছেন। তারা বলেছেন তাদের বাড়িতে আমার জন্য কোনো জায়গা নেই। সালমা আস্তে আস্তে বুড়িমাকে সব ঘুরে বলে। বলতে বলতে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। বুড়িমা সব শুনে নিজেও কেঁদে ফেলেন। বাবা মা কি এত নিষ্ঠুর হতে পারে? এসো মা,
যতক্ষণ না তুমি কোনো উপায় খুঁজে পাও আমার কুড়ে ঘরকে নিজের বাড়ি মনে করো। ধন্যবাদ বুড়িমা, যদি আপনাকে না পেতাম তাহলে জানি না আমি এই ঘন বনের মাঝে কোথায় যেতাম। সালমা বুড়িমার সাথে চলতে থাকে। দুজনে পুকুর পাড় দিয়ে ঘন বনের মাঝখান দিয়ে একটি ছোট্ট কুঁড়ে ঘরের কাছে যায়। এসো মা, এই বাড়িটি ছোট, কিন্তু তোমাকে আদর করে বুকে টেনে নেওয়ার মতো জায়গা এখানে আছে। অনেক ক্লান্ত হয়ে গেছে মনে হয়, কিছুটা বিশ্রাম করো, তারপর কিছু খেয়ে নিও। সালমার চোখে আবার জল চলে আসে। এই প্রথম কেউ তাকে কোনো প্রশ্ন না করে তার পরিস্থিতি বুঝল। ঘরের ভেতর সেদিন রাতে কোনো ভয় ছিল না, শুধু প্রশান্তি ছিল। অন্যদিকে সন্ধ্যা হয়ে যায়। রিমা উঠোনে বাড়িয়ে বারবার রাস্তার দিকে তাকাচ্ছিল। তার প্রতিটি অপেক্ষার প্রহরে যেন সে সালমার পায়ের শব্দ শুনতে চাইছিল। মা, আমি ভাবছি সালমা আপু কোথায়? এত রাত হয়ে গেল। তুমি তো অল্প কিছু কথা নিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছ। মা, তোমার কি তার কথা মনে পড়ে না? কেন আমি এমন মেয়েকে মনে রাখব যার পরিবারের সম্মানের প্রতি কোনো শ্রদ্ধা নেই? মা, সে তো তোমারই মেয়ে। ভুল একবারই হয় রিমা, বারবার পড়ে যাওয়া কাউকে সামলানো আমার দায়িত্ব নয়। যাকে যেতে হয়েছে সে চলে গেছে। পরের দিন সকালে জরিনা দেখল গ্রামে বেশ হইচই চলছে। গ্রামের সব লোকজন চৌরাস্তার দিকে যাচ্ছিল। জরিনাও সেদিকে গেল। সেখানে অনেক ভিড়। মাঝখানে বিজয়নগর রাজ্যের সিপাহীরা দাঁড়িয়েছিল আর মন্ত্রী ঘোষণা করছিলেন, শোনো শোনো, রাজার আদেশ! রাজপ্রাসাদে রাজপুত্রের জন্য উপযুক্ত একজন কনে নির্বাচন করা হবে। এই নির্বাচন একটি পরীক্ষার মাধ্যমে হবে। যে উত্তীর্ণ হবে সেই হবে রাজপুত্রের বধূ। ঘোষণা শুনে জরিনার চেহারায় এক উজ্জ্বলতা চলে আসে। তার মনে তাড়াতাড়ি রিমার কথা ভেসে ওঠে। আমার রিমা বুদ্ধিমতী এবং শিক্ষিত, সে যোগ্যতার পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হবে। আমার পূর্ণ বিশ্বাস আমার মেয়ে রিমা রাজকুমারের বধূ হবে। কিছু সময় পর সেই খবর বুড়িমার কানেও যায়। চোখে উজ্জ্বলতা আর মনে উৎসাহ নিয়ে তিনি তাড়াতাড়ি তার কুঁড়ে ঘরে গিয়ে পৌঁছান। মারে, তুমি কি জানো আজ রাজার লোকেরা খবরটি ঘোষণা করার জন্য সারা গ্রামে ঢোল বাজাচ্ছিল। আমাদের রাজা তার রাজপুত্রের জন্য উপযুক্ত মেয়ে খুঁজছেন। তাহলে এতে আমাদের কি লাভ মা? রাজপুত্র একজন রাজকন্যাকেই বিয়ে করবেন। তুমি আমাদের রাজা সম্পর্কে কিছুই জানো না। তিনি একজন অত্যন্ত মহৎ ব্যক্তি। এমনিতে রাজকুমার এভাবে মেয়ে পছন্দ করবেন না। একটি পরীক্ষা হবে, যে সেই পরীক্ষায় বিজয়ী হবে সেই হবে কনে। বুড়িমা যখন সব কথা সালমাকে খুলে বললেন, তখন তার মনে হলো এসব পরীক্ষা তার মতো সাধারণ মেয়ের জন্য নয়। কিন্তু বুড়িমার আত্মবিশ্বাস প্রবল ছিল। তিনি বিশ্বাস করতেন সামনের পরীক্ষা ভাগ্য দিয়ে নয়, বরং যোগ্যতা দিয়ে বিচার হবে। অন্যদিকে জরিনা দেরি না করে তাড়াতাড়ি সিদ্দিককে এসব কথা বলে। তুমি কি জানো, আজ গ্রামে অনেক বড় একটা খবর শোনা গেছে? বলো, কি খবর? অনেক বড় একটা খবর শোনা গেছে। রাজার লোকজন গ্রামে ঘোষণা করেছে রাজকুমারের জন্য উপযুক্ত কন্যা খোঁজা হচ্ছে। একটি পরীক্ষা নেওয়া হবে যাতে গুণ এবং বুদ্ধিমত্তা দেখা হবে। আর আমার মনে হচ্ছে আমাদের রিমার চেয়ে ভালো মেয়ে এই গ্রামে আর কে আছে। হ্যাঁ, ঠিকই বলেছ জরিনা। রিমার মতো বুদ্ধিমতী এবং সুন্দরী মেয়ে এই গ্রামে আর কেউ নেই। যদি ভাগ্য সহায় হয় তাহলে আমাদের মেয়ের জীবন বদলে যাবে। আর যদি এটা হয় তাহলে আমাদের বংশ আর নাম আরও উঁচুতে পৌঁছে যাবে। এদিকে রাজমহলের শান্ত কক্ষে রাজা গম্ভীর ভঙ্গিতে বসে আছেন। মন্ত্রী তার পাশে দাঁড়িয়ে আছেন। পরিবেশটা এমন যেন কোনো এক পরীক্ষা নেওয়ার জন্য তারা অপেক্ষা করছেন। মন্ত্রী মশাই, আমরা আপনাকে যে দায়িত্ব দিয়েছিলাম তা কি সঠিকভাবে সম্পন্ন হয়েছে? জি মহারাজ, একদম আপনি যেভাবে বলেছিলেন সেভাবেই সম্পন্ন হয়েছে। পুরো রাজ্যে ঘোষণা করা হয়েছে আমাদের রাজ্যের জন্য আমরা একজন গুণবতী রানী পাবই। শুধু আপনি একটু অপেক্ষা করুন। রাজা কিছু সময় চুপ হয়ে যান। মনে হল তিনি ভবিষ্যতের কথা কল্পনা করছিলেন। তারপর তিনি আস্তে করে বললেন,
আমার রাজপুত্রের সাথেও এই বিষয়ে কথা বলা দরকার। তাকে এখনো কিছু বলা হয়নি, কিন্তু আমার বিশ্বাস আমার পছন্দকে সে অমান্য করবে না। আপনি তো একদম ঠিক বলেছেন মহারাজ, আমারও মনে হচ্ছে এরকমটাই হবে। আমি এখনই রাজকুমারকে ডেকে আনি। এরপর মন্ত্রী রাজকুমারকে ডেকে আনেন। পিতাজি, আপনি আমাকে জরুরি তলব করেছেন। সবকিছু ঠিক আছে তো? আপনার শরীর ঠিক আছে? হ্যাঁ পুত্র, তবে শরীর আর আগের মতো নেই। যেভাবে উই পোকা কাঠকে খেয়ে ফেলে, ঠিক সেভাবে বার্ধক্য শরীরকে ভেতর থেকে দুর্বল করে দেয়। এজন্য তোমার এবং এ রাজ্যের ভবিষ্যতের জন্য আমি কিছু পরীক্ষা নিতে চাই। পিতাজি, আপনার মতো রাজা শুধু আমাদের না, পুরো রাজ্যের জন্য অত্যন্ত দরকার। কিন্তু আমি তো সারা জীবন থাকব না পুত্র। এজন্য আমি তোমাকে শাসনের দায়িত্ব দিতে চাই, এবং তোমার বিয়ের জন্য একজন উপযুক্ত মেয়ের সন্ধান শুরু হয়েছে। পিতাজি, আপনি আমার পিতা। আপনি যে সিদ্ধান্তই নেবেন আমার জন্য সেটাই সঠিক হবে। আপনার ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে। সব কিছু তৈরি আছে, শুধু আমার একজন গুণবতী কন্যার অপেক্ষায় আছি। সেটাও হয়ে যাবে। তুমি শুধু আমার সাথে থেকো পুত্র। পিতাজি, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি আপনার সাথে সব সময় থাকব। রাজমহলের আঙিনায় আজ বিশেষ হালচাল। দূর দূরান্ত থেকে আসা অনেক কন্যা সেজেগুজে দাঁড়িয়েছিল। এক কোণে সালমা বুড়িমার সাথে সাধারণ পোশাকে দাঁড়িয়েছিল, কিন্তু তার চোখে আত্মবিশ্বাসের ঝলক দেখা যাচ্ছিল। হঠাৎ তার চোখ রিমার উপর পড়ল, যে জরিনার সাথে দাঁড়িয়েছিল। সালমা খুশি হয়ে তাদের দিকে এগিয়ে যায়। মা, বোন, তোমরাও এসেছ? আমার তোমাদের কথা খুব মনে পড়ে। আরে, তুই নিজেকে আয়নায় দেখেছিস? এখানে তোর মতো মেয়েকে রাজকুমার বিয়ে করবে, এটা তুই ভাবলি কি করে? নিজের জায়গায় গিয়ে দাঁড়া, এখানে ঝামেলা করিস না। জরিনার কথা শুনে সালমার চোখে জল চলে আসে। সে কিছু না বলে ফিরে বুড়িমার কাছে এসে দাঁড়ায়। কিছু সময় পর রাজা সিংহাসনে এসে বসেন। মহারাজ, রাজ্যের সবচাইতে সুন্দরী এবং গুণবতী কন্যারা এখানে উপস্থিত হয়েছে। যদি আপনি আদেশ করেন তাহলে পরীক্ষা শুরু করা যেতে পারে। ঠিক আছে, ওদের ডাকুন। সভার এক কোণ থেকে জরিনা এগিয়ে আসে। মহারাজ, এটা আমার মেয়ে রিমা। সে কেবল সুন্দরী নয়, গুণীও। সৌন্দর্য একটি বাহ্যিক জিনিস, আসল জিনিস হলো গুণ। একজন ব্যক্তির পরিচয় তার ব্যবহারে, সৌন্দর্যে নয়। আপনার মেয়ে কি পরীক্ষা দিতে প্রস্তুত? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মহারাজ। আচ্ছা, তাহলে এক এক করে এগিয়ে যাও এবং রাজপুত্রের হাত থেকে একটি করে বীজ নাও। সকল কন্যা আগে বাড়ে, কেউ উৎসাহিত, আবার কেউ ভয় পাচ্ছে। বীজ নেওয়ার সময় প্রতিটি মেয়ের মনে আলাদা আলাদা আশা। এই বীজগুলি একটি পাত্রে রোপণ করো। যার বীজ থেকে গাছ হবে, সে এই রাজ্যের ভবিষ্যতের রানী হবে। এখন তোমরা সবাই বাড়ি যেতে পারো। সভা শেষ হয়। সকল কন্যা আপন আপন মনে প্রশ্ন এবং আশা নিয়ে ফিরে যায়। সালমা বাড়ি ফিরে একটি পাত্রে বীজটি রোপণ করে, কিন্তু তার মনে অনেক প্রশ্ন জাগছিল। সে বুড়িমাকে জিজ্ঞাসা করে, মা, তোমার কি মনে হয় আমার পাত্র থেকে কি চারা জন্মাবে? মেয়ে, কার হবে আর কার হবে না তা আমরা জানি না। আমাদের কাজ হচ্ছে সততার সাথে পরিশ্রম করা এবং যত্ন নেওয়া। যদি মন পরিষ্কার থাকে তাহলে খালি পাত্রও সাক্ষী হতে পারে। অন্যদিকে রিমা বড় একটা উঠোনে রাজার দেওয়া বীজ নতুন পাত্রে রোপণ করছিল। জরিনা তার পাশে বসেছিল। সাবধানে রোপণ কর রিমা, এই সুযোগ তুই আর পাবি না। মা, এটা কি ঠিক হচ্ছে? রাজা কেবল একটি সবুজ গাছ চান রিমা, কেউ সত্য জিজ্ঞাসা করবে না। পরের দিন রিমা আর জরিনা উঠোনে বীজ রোপণ করা পাত্রের কাছে এসে দাঁড়ায়। জরিনা তাকিয়ে দেখে এখনও সেখানে কোনো চারা জন্মায়নি। এত সময়ের ভেতর তো চারা জন্মানোর কথা ছিল। এই বীজ কোনো খারাপ বীজ তো নয়। মা, আমরা তো কালকেই এই বীজ লাগিয়েছি, কিছু সময় তো দেওয়া লাগবে। জরিনা দীর্ঘশ্বাস ফেলে। সে কিছু না বলে ভেতরে চলে যায়, কিন্তু তার মনে অশান্তি ছিল। রাত গভীর হয়, ঘরের ভেতর সবাই ঘুমিয়েছিল। জরিনা আস্তে আস্তে বাইরে আসে। তার হাতে একটি ছোট্ট ফুলের গাছ ছিল। সে চারিদিকে তাকিয়ে দেখে পাত্রের কাছে বসে।
আমি রিমার ভবিষ্যৎ ধুলোয় ফেলে রাখতে পারি না। আমি অবশ্যই টবে একটি গাছ লাগিয়ে দেব। সে অনেক সতর্কতার সাথে বীজকে সরিয়ে সেই ফুলের গাছটিকে লাগিয়ে দেয়। এদিকে সালমা সকাল সকাল পাত্রের কাছে এসে বসে। মাটি সেই আগের মতোই ছিল, না কোনো চারা, না কোনো অঙ্কুর, না কোনো সবুজ পাতা। দেখো মা, আমার ভাগ্য এত খারাপ যে এই বীজও কিছু দিল না। মেয়ে, ভাগ্যকে এত দোষ দিও না। এখনো কিছুদিন বাকি আছে, অপেক্ষা করো। মনে হয় চারা জন্মাতে পারে। যদি আমার টবে গাছ না জন্মায় আর সবার টবে গাছ জন্মায়, তাহলে আমি রাজাকে কি বলবো? তুমি সত্যকে নিয়ে যাবে সালমা। কখনো কখনো সত্যই প্রথমে থাকে, যদিও তা দেখতে খালি মনে হয়। বিচারের দিন সকালে রাজদরবারে সব মেয়েরা আপন আপন পাত্র নিয়ে দাঁড়িয়েছিল। বেশিরভাগ পাত্রে সবুজ চারা দুলছিল। বাবা মায়েরা গর্ব নিয়ে তাদের পেছনে দাঁড়িয়েছিল। রিমা সবার আগে দাঁড়িয়েছিল, তার পাত্রে তাজা গোলাপের গাছ। জরিনার চেহারা খুশিতে আত্মহারা। দরবারের এক কোণে থেকে সালমা দাঁড়িয়েছিল, তার পাত্রে শুধু মাটি। মাথা নিচু করে সে চুপচাপ দাঁড়িয়েছিল। সালমার পাত্র দেখে জরিনা হাসতে থাকে। আরে, তোর টবে কিছুই জন্মায়নি? কি লজ্জার ব্যাপার! এখান থেকে চলে যা। যদি রাজা জানতে পারে যে তুই আমার মেয়ে, তাহলে সবার সামনে আমার মান সম্মান নষ্ট হবে। সালমা কিছু বলে না। সে পাত্রটিকে শক্ত করে চেপে ধরে। তার চোখ দুটো ভেজা ছিল, কিন্তু সে তার জায়গা থেকে সরে যায় না। কিছু সময় পর রাজা সিংহাসনে আরোহণ করেন। রাজ্য দরবারে পিন পতন নীরবতা নেমে যায়। তাহলে বলো, তোমাদের কার বীজ থেকে গাছ জন্মেছে? মহারাজ, আমার মেয়ের টবে এত সুন্দর গোলাপ ফুটেছে। এটা দেখেই বোঝা যায় তার গুণ আর পরিশ্রম কেমন। হ্যাঁ মহারাজ, পুরো রাজ্যে আমার মেয়ে রিমার মতো গুণ আর রূপ কারও নেই। এই ফুল তার কঠোর পরিশ্রমের ফল। তখন রাজকুমার আকবর শান্ত দৃষ্টিতে সালমার দিকে তাকান এবং বলেন, সালমা, তোমার বীজ থেকে কি কোনো গাছ জন্মায়নি? না রাজপুত্র, আমার বীজ থেকে একটিও অঙ্কুর জন্মায়নি। আমি অনেক যত্ন করেছি, কিন্তু কিছুই হয়নি। কিছু সময়ের জন্য রাজ্যসভায় নীরবতা চলে আসে। তখন রাজার সুর আচমকা কঠোর হয়ে যায়। তোমরা সবাই মিথ্যে বলছো। তোমাদের কেউই রাজপুত্রকে বিয়ে করার যোগ্য নও। রাজ্যসভার সকল উপস্থিত মানুষ আশ্চর্য হয়ে যায়। সকলে একে অপরের দিকে তাকাতে থাকে। জরিনার চেহারা ফ্যাকাশে হয়ে যায়। কারণ আমি তোমাদের সবাইকে সিদ্ধ করা বীজ দিয়েছিলাম। তাহলে বলো, সিদ্ধ করা বীজ থেকে গাছ কিভাবে জন্মাতে পারে? তোমরা সবাই তোমাদের অহংকার এবং লোভে এতটাই অন্ধ হয়ে গেছো যে ভুলে গেছো এই পরীক্ষা গাছপালা বৃদ্ধির জন্য নয়, বরং সততার জন্য ছিল। আর সালমা হল সেই সৎ ও বিনয়ী মেয়ে, যার সৌন্দর্য নিয়ে গর্ব নেই, সম্পদের লোভও নেই। সে সততার সাথে খালি পাত্র নিয়ে এসেছে, তাই সেই আমার স্ত্রী এবং এই রাজ্যের রানী হওয়ার যোগ্য। এসব কথা শুনতেই জরিনা অবাক হয়ে যায়। সে চালাকির সাথে আগে আসে আর বলে, মহারাজ, সালমা আমারই মেয়ে। তুমি কি বলছো সালমা? এটা কি সত্যি? মহারাজ, ও সত্যি বলছে। আমি সালমাকে বনে পেয়েছিলাম। সে দিশেহারা ছিল, তার মন হতাশায় ভরা ছিল, কিন্তু সে ছিল এক ঈমানদার মেয়ে। বুড়িমা সমস্ত ঘটনা রাজাকে খুলে বলেন। কিভাবে সালমাকে বাড়ি থেকে বের করা হয়েছে, কিভাবে সালমা সত্যের পথ ছাড়েনি। রাজার রাগ তখন জরিনা আর সিদ্দিকের ওপর আছড়ে পড়ে। আপনি এমন সম্মান রক্ষাকারী কন্যাকে অপমান করেছেন। এই ধরনের বাবা মা শাস্তি পাবার যোগ্য, সম্মানের নয়। রাজার কঠোর জবাব শুনে জরিনা আর সিদ্দিকের মাথা লজ্জায় নিচু হয়ে যায়। যাকে তারা সব সময় তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, আজ সে সবার সামনে সম্মান পাচ্ছিল। জরিনার চেহারা থেকে অহংকার চলে যায়। তার চোখে এখন শুধুই অনুশোচনার জল। মহারাজ, দয়া করে আমাদের ক্ষমা করুন। আমার কাছে ক্ষমা চাইবে না, সালমার কাছে ক্ষমা চাও। মা, সালমা, দয়া করে আমাদের ক্ষমা করে দে মা। আমরা তোকে কখনো বুঝিনি। এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি। মারে সালমা, আমরা অন্যায় করেছি। আজ আমি বুঝতে পেরেছি আসল মূল্য কিসের। আমি কখনো তোমাদের কাছে কিছু চাইনি বাবা।
আজও আমি কেবল চাই যে তোমরা আমার প্রতি কোনো তিক্ততা পোষণ করো না। আমি তোমাদের ক্ষমা করে দিলাম। আমি তোর জন্য অনেক খুশি সালমা। সত্যি বলতে তুই এসব কিছু পাওয়ার যোগ্য ছিলি। আমি মন থেকে চাচ্ছিলাম যে এই পরীক্ষাতে তুই পাশ করিস। রাজদরবারের আবেগপ্রবণ মনকে রাজার গম্ভীর আওয়াজে ভাঙে। আজ সবার সামনে উন্মোচিত হয়েছে সততা আর নম্রতা সবচাইতে বড় গুণ। আমি ঘোষণা করছি যে রাজপুত্র আকবর সালমাকে বিয়ে করবেন এবং এই মেয়ের সত্যকে সমর্থনকারী মা বুড়ি আম্মাও সম্মানের যোগ্য। তাকে প্রাসাদে স্থান দেওয়া উচিত। মহারাজ, আমি কেবল সত্যকে সমর্থন করেছি। বুড়িমা, আপনি আগে আসেন আর সালমার হাত আমার পুত্র আকবরের হাতে তুলে দেন। পুত্র, আমার কন্যার খেয়াল রেখো। আপনি চিন্তা করবেন না, আমি সবসময় সালমাকে খুশি রাখার চেষ্টা করব।